হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সেই সাথে সুস্বাগতম আমার এই চ্যানেলটা দেখার জন্য। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আগের পর্ব যারা দেখেছো তারা ইংরেজি সম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়েছে। আজকে তোমাদের মূল যে ইংরেজিটা, সেই ইংরেজিটা আমি আজকে থেকে শুরু করছি। আসলে ইংরেজিটা আমরা যেখান থেকে স্টার্ট করতে হয়, যেখান থেকে আমাদেরকে জানতে হয়, সেটা আমাদের মাতৃভাষা থেকে। আমাদের মাতৃভাষা যদি আমি না জানি, আমি কখনোই বিদেশি ভাষা বা কোনো ভাষা আমি বুঝতে পারবো না। আগে আমি একটু বলে নিই যে আমাদের মাতৃভাষাটা শিখলে বা জানলে, যদিও আমরা সকলে বাঙালি, তুমি হয়তো বলবে যে স্যার আমি তো বাংলাটা জানি, আমি তো বাংলাটা বুঝি, কিন্তু আসলে কি তুমি বোঝো বাংলা? না, তুমি যেটা বাংলা জানো সেটা ন্যাচারালি জানো। তুমি না এর কোনো গ্রামার বা কোনো ব্যাকরণ জানো, না তুমি এর বিষয়ের কোনো নারী নক্ষত্র জানো। তুমি জাস্ট ন্যাচারালি বলো, মনের ভাবটা প্রকাশ করো। কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখতে যাই বা যখন কোনো কিছু পড়ি বা যেটাকে আমরা লার্নিং বলি, এই লার্নিং করার সময় তোমার এই ন্যাচারাল বিদ্যা কোনো কাজে লাগবে না। তখন তোমাকে এখানে ইন্টেলিজেন্স লাগবে। একটা জিনিস তোমাদেরকে বলি, আমাদেরকে শিক্ষার, আমি অনেক কথা তোমাদের সাথে বেরিয়ে আসবে, একটা আছে ইন্টেলিজেন্স আর একটা আছে ইমোশন। ইন্টেলিজেন্সটা আমরা যখন কোনো কিছু শিখি তখন কিন্তু ইন্টেলিজেন্স দিয়ে শিখি, তার মানে ইন্টেলিজেন্টলি আমরা এখানে কাজ করি। এখানে বুদ্ধির বৃত্তি যেটাকে আমরা বলি। আর একটা হচ্ছে ইমোশন, আবেগ। বাংলা ভাষা বা মাতৃভাষা, আমি যদি বাংলা ভাষাটা যদি বুঝতে পারি তখনই আমি ইংরেজি ভাষাটা বুঝতে পারবো। শুধু ইংরেজি বলে না, তুমি ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা, তারপরে হিন্দি ভাষা, ফার্সি ভাষা, যে কোনো ভাষাই তুমি বুঝতে পারো। কারণ এই কারণটা কি, সেই কারণটাই তোমার সামনে আজকে আমি ডিসক্লোজ করব বা যার বলে প্রকাশ করব। আমাদের ভাষার যেটা মূল উপাদান সেটা হচ্ছে শব্দ। শব্দ দিয়ে ভাষা তৈরি হয়। তো আমরা প্রথমে যে ভুলটা করি, যে জিনিসটা আমরা কখনো বুঝতে চাই না, সেটা হচ্ছে শব্দ। আমি সারাদিন অনেক কথাই বলি, তুমিও সারাদিন অনেক কথা বলো। এই যে কথাগুলো বলো, কথাগুলো কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কোনটা কোন শব্দ, সব শব্দ কি এক? না, এক একটা শব্দ এক এক রকম। তাহলে এই যে সেই শব্দের যে প্রকারভেদটা, আমি এখানে তোমাকে যে কয়েকটা পয়েন্ট লিখেছি দেখো, সেটা হচ্ছে ভাষার মূল উপাদান শব্দ। তার মানে তুমি জেনে গেছো যে একটা ভাষা বুঝতে হলে প্রথমে শব্দে হাত দিতে হবে, শব্দ দিয়ে শিখতে হবে। তুমি যদি শব্দটা না শেখো তাহলে তুমি কোনো ভাষাই তুমি বুঝতে পারবে না। তারপর যে কোনো ভাষার প্রাণ আছে শব্দ, যে কোনো ভাষার প্রাণ। তারপর বলছে কোথা থেকে শুরু করব, আমি কি শব্দ দিয়ে শুরু করব নাকি অন্য কিছু দিয়ে শুরু করব? এখানে দেখো মাতৃভাষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া, তাহলে মাতৃভাষাকে এখানে অধিক ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তুমি যদি মাতৃভাষাটা ভালো করে রপ্ত করো, তোমাকে এখানে একটা সুসংবাদ দিই, তোমার এই ইংরেজি ভাষার কারণে বা ইংরেজি শিখতে গিয়ে তোমার বাংলা ভাষাটা নিজের অজান্তেই শেখা হয়ে যাবে, অজান্তেই জানা হয়ে যাবে। তো ধাপে ধাপে যায়। এবার টেন্স আগে শিখতে হয় নাকি শব্দ আগে শিখতে হয়? না, আগে টেন্স শিখতে হয় না, আমাদের ভুলটা এখানেই করি। আগে শব্দ শিখতে হয়, শব্দের পরে টেন্স। টেন্সটা কি আমি পরে তোমাকে সব ব্যাখ্যা করে সব ধাপে ধাপে এনে আসবো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, এই দ্বিতীয় ক্লাসে আমরা শব্দ দিয়ে স্টার্ট করছি। তার মানে আমরা এই ভাষাটা শুরু করছি আমরা শব্দ দিয়ে। মানে শব্দ দিয়ে শিখলে তুমি আস্তে আস্তে সমস্ত কিছুই জানতে পারবে। শব্দ বা পদ প্রকরণ বা পার্টস অফ স্পিচ, শব্দ বা পার্টস অফ স্পিচ একই জিনিস। আমরা বাংলায় যে জিনিসটাকে জানি তাকে আমরা বলি পদ প্রকরণ বা পদ প্রকার। আমরা পদ জানি কয় প্রকার? 5 প্রকার। কিন্তু ইংরেজিতে যখন আমরা এই পদ প্রকারটা চিনি তখন সেটা পার্টস অফ স্পিচ, ওটাকে চিনি আমরা 8 প্রকার হিসেবে। তো এই যে শব্দ বাংলায় 5টা, ইংরেজিতে 8টা, আসলে শব্দ লাগে 8টা। যখন আমি সমস্ত বিষয় তোমাকে ব্যাখ্যা করে বোঝাবো তখন তুমি সবই জানতে পারবা। এবার বাক্য বা সেন্টেন্স শিখা আগে যাবে না, অর্থাৎ তুমি কখনোই আগে সেন্টেন্সে হাত দিবা না।
যে জিনিসটা আমাদের সকল শিক্ষার্থীরা করে বা অনেকেই দেখে এই পরামর্শ দেয় যে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে তুমি যখন ফার্স্ট লার্নার তখন তুমি কিন্তু ইম্যাসিভ, তো বাক্য তৈরি করা তোমার কাজ না, তুমি বাক্য তৈরি করতেও পারবে না। আর বাক্য তৈরি করতে গেলে আগেই তো বলছি তোমার শব্দ লাগে, তাই শব্দ না হলে তুমি তো বাক্য তৈরি করতে পারবে না। তাহলে শব্দটা আগে চেনা দরকার। তাহলে এই শব্দটা দেখো আর একটা হলো ক্রিয়েটিভিটি। আমাদের মধ্যে এখানে একটা বিষয় তোমাকে বলি, ক্রিয়েটিভিটিটা কি। আমরা যারা শিখি, যে সমস্ত শিক্ষার্থীরা এই শিক্ষার ভুবনে আসি, সেখানে অনেকের মধ্যে ক্রিয়েটিভিটিটা দেখা যায় না। কারণ এখানে সে যে জিনিসটা করে তারা ক্রামিং বা মুখস্থ করে, মানে কোনো কিছু আমরা দুইভাবে শিখে থাকি। একটা হচ্ছে সেটা বুঝে বলি, আর একটা হচ্ছে সেটা বুঝি না, বুঝি বা না বুঝি আমরা মুখস্থ করি। তা যখন আমরা মুখস্থ করি তখন কিন্তু না বুঝে না জেনে পড়া হলো। তো বিষয়টা অনেকটা এরকম যে আমি একটা জিনিস ভিতরে ঢুকালাম, আবার হুবহু ওইভাবে বেরিয়ে আসলো। এটাকে যেটাকে বলা অনেকটা বমি করার মতো, খাবার আমার ডাইজেস্ট হলো না। আর লার্নিংটা তা না, ভিতরে গেল, সেটা আবার আমাদের ব্রেন সেটা নিয়ে গবেষণা করলো, এবং গবেষণা করে সেখান থেকে একটা থট বেরোলো। এই যে যেটা বেরিয়ে এসলো লাস্টে, সেটা আমার ক্রিয়েটিভিটি, একটা নতুন একটা আইডিয়া। তার মানে ক্রিয়েটিভিটি বলতে বোঝাই, যেমন আমরা কোনো খাবার যখন খাই, খেয়ে ভিতরে যে ডাইজেস্ট হলো, ডাইজেস্ট হয়ে সেখান থেকে যে সমস্ত এনার্জি ক্যালোরি জমা হয়ে আমরা একটা নতুন কিছু পেলাম, সেই নতুন একটা শক্তি দিয়ে আমরা একটা নতুন কিছু সৃষ্টি করলাম। এটা তো এই যে শক্তিটা, এই শক্তিটা যেটা আমরা পেলাম সেটা কিন্তু খাবার থেকে পেলাম, খাবারটা ডাইজেশন হয়েছে বলেই আমি কিন্তু পেয়েছি। ঠিক তেমনি লার্নিং ডাইজেস্ট করা যদি না যায় তাহলে সেখান থেকে কোনো ক্রিয়েটিভিটি আসবে না। তার মানে এখানে তোমাদের জিনিসটা এভাবে বলি যে আমাদের যে কোনো শক্তি যাই কিছু বলো, সেটা রিফর্ম হয়ে আসে, শুধু ফর্ম না, রিফর্ম, অর্থাৎ রিক্রিয়েট হয়, নতুন করে সৃষ্টি হয়। তো আমাদের ভিতরে এই যে এই রিক্রিয়েশনটা তোমাকে শিখতে হবে। সেই জন্য সেখান থেকে আমি প্রথমে তোমাকে নিয়ে গেছি শব্দে, যেটা আমরা শিখে থাকি অ্যাট দ্য বিগিনিং, একদম ফার্স্ট ইয়ার, আমাদের জন্মের প্রথম বছর থেকে কিন্তু আমরা এই শব্দগুলো শিখেছি নিজের অজান্তে। তখন কিভাবে শিখেছি কিন্তু তুমি জানো না, কিন্তু শব্দগুলো কিন্তু তুমি শিখেছো, তারপরে কিন্তু তুমি মাতৃভাষাটা বলতে শুরু করেছো। তো ওইগুলো যদি তুমি একটু বিবেচনা করো, যেমন শিশু কিভাবে কথা শেখে, ঠিক একই রকম ঘটনা তোমার এখনও ঘটবে। তবে তখন পার্থক্যটা ছিল এই যে তখন তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ছিল না, তুমি অনেক ছোট ছিলে। তুমি কৃষি থেকে কি হয়, তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু নিজের অজান্তে কাজটা করে গেছে। আর এখন কিন্তু সাবকনসিয়াস মাইন্ড তো আছেই, সেই সাথে তোমার একটা কনসিয়াস মাইন্ড আছে, সচেতন মন আছে। আর তুমি এখন যতটুকু বড় হয়েছো, তোমার বিদ্যা বুদ্ধি দিয়ে তুমি এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবা। আসো এবার আমরা মূল প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে শব্দ বা পদ প্রকার। বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় মধ্যে যে মিলটা আছে শব্দের, আমি এখন সেটা তোমাদের সামনে ডিসক্লোজ করব বা সেটা তোমাকে বর্ণনা করে বোঝাবো। এই শব্দটা তুমি আগে ভালো করে বোঝার চেষ্টা করবা। আমরা ইংরেজি ভাষায় প্রথম যে শব্দটা লিখে থাকি সেটা হচ্ছে নাউন। আমি এখানে একটু বড় করে লিখলাম। আর নাউন যেমন আমি এখানে একটা উদাহরণ দিই, ম্যান, চেয়ার। আর এটা যখন আমরা বাংলায় লিখব তখন এটার নাম হয়ে যাবে বিশেষ্য পদ। এবং বিশেষ্য পদ কাকে বলে? মানুষ। এখানে একটা জিনিস খেয়াল করো, যিনি ম্যান তিনি মানুষ। তাহলে এই যে ম্যানটা নাউন পদ, নাউন মানে বিশেষ্য পদ, আবার বিশেষ্য পদ মানে নাউন পদ। তাহলে আমি যদি নাউনটা না চিনি তাহলে আমি কিভাবে ভাষাটা ব্যবহার করব? এবার যখন আমরা বাক্য লিখতে যাই, তখন বাক্যের মধ্যে যে নাউনের ব্যবহারটা কোথায় কোথায় হয়, একটা বাক্য সেটিং মূলত চারটে জিনিস দিয়ে, চারটে উপাদান দিয়ে একটা বাক্য তৈরি হয়। একটা আছে সাবজেক্ট, একটা আছে ভার্ব, একটা আছে অবজেক্ট, আর একটা আছে ফ্রেজ। এই মোট চারটে জিনিস লাগে, আর কিছু লাগে না। এই চারটে জিনিসের উল্টো পাল্টাটাই মূলত বাক্য। আমরা যত বাক্য পড়ি, যত ধরনের বাক্যগুলোই পড়ে না কারণ এই চারটের মধ্যেই পড়া লাগে। এর ভিতরে তোমাকে আমি আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে 9 বেসিক স্ট্রাকচার। এই বিষয়টা অনেক গভীর, অনেক অ্যাডভান্স লেভেলের।
তো এইটা তোমরা আরেকটু বড় না হলে আমি তোমাকে এখনই বোঝাতে পারবো না, কারণ এখন বোঝাতে গেলে তুমি কিচ্ছু ধরে রাখতে পারবে না। তো আমি আগে যেটা তোমাকে শেখাচ্ছি সেটা বোঝো। তাহলে নাউন সম্পর্কে আমরা কি দিলাম, সেটা হচ্ছে বিশেষ্য পদকে বোঝায়। এই নাউন পদটা মোট ভাষা, যেমন ইংরেজি ভাষায় শব্দের সংখ্যা আছে 60,000, 60,000। বাংলা ভাষায় কিন্তু শব্দটা 60,000 নেই, একটু কম আছে, তো 50,000। এখন বাংলা ভাষা দেখো, এখানে আমরা 50,000, ওখানে 60,000-এ দাঁড়িয়ে আছে। তো এখানে প্রায় 10,000 শব্দের ডিফারেন্স, কিন্তু অনেক শব্দ কিন্তু। তো এই জন্যই ইংরেজি ভাষাটা কেন ইন্টারন্যাশনাল হয়েছে, কেন আন্তর্জাতিক মানের হয়েছে, তোমরা এখানে কিন্তু ফিল করতে পারবা। তো এই যে 60,000 শব্দের মধ্যে অর্ধেকটা শব্দ হচ্ছে নাউন পদ বা বিশেষ্য পদ, অর্ধেকটা শব্দ। নাউনটা কত গুরুত্বপূর্ণ, এই জন্য নাউন ছাড়া কখনো কোনো সাবজেক্ট তৈরি হয় না, কখনো কোনো অবজেক্ট তৈরি হয় না, কোনো ফ্রেজ তৈরি হয় না। যখন আমরা বাক্যের মধ্যে ভিতরে প্রবেশ করবো, তখন তুমি এটা আস্তে আস্তে আরও জানতে পারবে কেন নাউনটা এত গুরুত্বপূর্ণ। এবার নাউনের পরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউনকে আমরা যেমন বলি হি, তারপরে ইউ, তারপরে সি ইত্যাদি। এখানে যদি আমি এটা লিখি, প্রোনাউনের বাংলাটায় সর্বনাম। সর্বনাম, সর্বনাম যেমন সে, তারপর তুমি ইত্যাদি। এই যে দেখো নাউনের ঠিক সেমই শব্দ, এটাকে সর্বনাম ধরে বলা হচ্ছে। কারণ আমরা যখন কোনো ছেলেকে ছেলে বলবো, তখন কিন্তু সবাই আমরা সেটাকে ছেলে হিসেবে বুঝি, তো একটা নাম হয়েছে ছেলে। কিন্তু ছেলেটাকে যখন আমরা সে বলছি, তখন কিন্তু একটা সর্বনাম বলতে এক নামে সবাইকে বোঝায়। আমরা একজন ব্যক্তিকেও সে বলতে পারি, অন্য একজন ব্যক্তিকেও সে বলতে পারি, তোমাকে তুমি বলতে পারি, তোমার নাম তখন থাকছে না। যখন নাম থাকে তখন কিন্তু নাউন থাকে। যখন নাম না বলে নামের পরিবর্তে একটা নতুন শব্দ আসছে, তখন সেটাকে আমরা বলি প্রোনাউন। তাহলে প্রোনাউন বলতে এখানে নামেই বুঝিয়ে দিয়েছে যে সর্বনাম, অর্থাৎ যে নাম সবাই ধরে রাখে তাকে বলা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এখানে আমি ইংরেজি ভাষার সাথে বাংলা ভাষার একটা সম্পর্কটা দেখো, অর্থাৎ আমরা ভাষা প্রকাশ করতে গেলে ঠিক ইংরেজিতেও যা যা লাগে, ঠিক বাংলাতেও ঠিক সেই একই জিনিস লাগে। নাম্বার 3, প্রোনাউন, নাউন প্রোনাউন। এবার এসব ভার্ব। ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া। তো ক্রিয়া কাকে বলে, যেমন আমরা লিখলাম এখানে ডু, করা, তারপরে রিড, পড়া। এখানেও দেখো একই রকম করা লিখলাম, এখানে পড়া লিখলাম। এবার দেখো এটাও একটা শব্দ, কিন্তু এই শব্দটাকে ক্রিয়া বলা হয়েছে, ভার্ব বলা হয়েছে। ক্রিয়া বা ভার্ব একই কথা। এখন ভার্ব কি কাজে লাগে, যখন তুমি এর ভিতরে বুঝবা তখন বুঝতে পারবা। ভার্বের একটা বিশদ বিবরণ আছে, এবং আমরা ইউনিভার্সিটিতে বলি বা যে কোনো তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি বা অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তুমি দেখবে এই ভার্বের ব্যবহার যত্রতত্র, এত বেশি ভার্বের ব্যবহার আছে, যাকে পরবর্তীতে সব তোমাদের সামনে প্রকাশ করা হবে, এখন না। এখন আপাতত আমি সম্পর্কটা কি সেটা দেখাচ্ছি। তাহলে এই ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ডু বা রিড, করা বা পড়া। এবার 4 নম্বর আসছে ভার্ব অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলাটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আমি যে শব্দটা আগে লিখলাম বিশেষণের বিশেষণ, এখানে একটা উদাহরণ দিই। যেমন ধরো রিয়েলি, ন্যাচারালি, এখানে একটা উদাহরণ লিখি সত্যি, তারপরে প্রাকৃতিকভাবে, প্রাকৃতিকভাবে। এই অ্যাডভার্ব বুঝতে হলে তোমাকে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভটা লিখে নিই। অ্যাডজেক্টিভ, দেখো এখানে আমি যে শব্দটা লিখেছি ওইটাই লিখি রিয়েল, আর এখানে লিখলাম ন্যাচারাল,
রিয়েল আর ন্যাচারাল। আর এখানে লিখলাম অ্যাডজেক্টিভের বাংলাটা হচ্ছে বিশেষণ। এখানে রিয়েল মানে সত্যি, শুধু সত্যি, আর ওটা হচ্ছে প্রাকৃতিক। দেখো দুটোর জায়গায় মিলটা কি দেখো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে জন্ম হয়, পরে অ্যাডভার্বের জন্ম হয়। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। বিশেষণ বলতে আমরা কোনো কিছুর গুণ বা দোষ, অর্থাৎ নাউনের যেটা দোষ, যে কোনো একটা আমরা নাউনটা নিই, যেমন ধরো ছেলে, বয়। বয়কে যখন আমরা তার একটা পরিচয় বলছি, তখন কিন্তু সেখানে নাম চলে আসছে, নাউন চলে আসছে। কিন্তু ওই ছেলের একটা দোষ আছে, গুণ আছে, তার আরও অন্য 5টা অবস্থা থাকে। মানে এই যে নাউনের যে 5টা দোষ, গুণ, পরিমাণ, অবস্থার সংখ্যা, এটাকে বলা হচ্ছে বিশেষণ। বিশেষণকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ না থাকলে আমাদের ভাষার যে মাধুর্যতা, সে মাধুর্যতায় থাকে না, অনেক তথ্যের ঘাটতি থাকে। তো এখানে তোমাকে একটা কথা বলে রাখি, যে যেহেতু মোট শব্দ ভাণ্ডার 8টা, এর মধ্যে 4টে শব্দ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগে। সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অলরেডি আমরা 4টে শব্দ লিখে ফেলেছি। তো সেই শব্দগুলো যখন ব্যবহার করবো, তখন তুমি দেখো যে এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ, কত জায়গায় কাজে লাগে। তাহলে আমরা অ্যাডভার্বটাকে চিনলাম। তো অ্যাডভার্বকে চিনতে গেলে আমরা অ্যাডজেক্টিভকে চিনলাম, যে অ্যাডজেক্টিভ মূলত তোমার হচ্ছে কোনো নাউনের দোষ গুণটা বোঝাচ্ছে। আর অ্যাডভার্ব হচ্ছে ওই দোষ গুণটাকে যখন আমরা প্রকাশ করার সময় ব্যবহার করা সত্ত্বেও যথেষ্টভাবে হয়নি, তখন ওই জিনিসটাকে আরও বেশি করে বলা, যার নাম দিয়েছে বিশেষণের গুণ। যেমন ধরো তোমার কোনো মিষ্টিটাকে আরও বেশি মিষ্টি দেওয়া। তার মানে অ্যাডভার্বের কাজই হচ্ছে যে এটা তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে আরও বেশি পরিমাণে, বা দোষ থাকলে বেশি দোষান্বিত করে তোলে, গুণ থাকলে আরও বেশি গুণান্বিত করে তোলে, এইগুলো। এবার এসো 6 নাম্বার, প্রিপজিশন। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ। প্রিপজিশন শব্দের অর্থটা আছে, আমি পাশে 5 নাম্বার লিখে রাখলাম, বিভক্তি, আবার কেউ এখানে অব্যয়ও বলে, বিভক্তি বা অব্যয়। বিভক্তি বা অব্যয়টা কি? যেমন আমি এখানে উদাহরণটা লিখি, ইন, ফর, টু। এখানে বাংলায় লিখলাম এ, তারপরে তে, জন্য, তারপরে প্রতি, এতে, জন্য, প্রতি। আমাদের যখন কোনো নাউন আমরা প্রকাশ করি, তখন সেই নাউনের সাথে, যেমন ধরো কুকুরটি রাস্তায় ঘুমাচ্ছিল, কিংবা আমি এখন ঘরে আছি, আমি ঘর আছি। এখানে ঘরকে যদি আমরা ঘর বলি, আমি ঘর আছি, কিংবা আমি ক্লাসে আছি, আমি যদি একারটা বাদ দিই, এই একারটা যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমার এখানে প্রিপজিশনের অভাবে আমার ভাষাটা আর ঠিক তথ্যবহুল হচ্ছে না। তাহলে আমি ঘর আছি, আমি ঘরে আছি, আমি একারটা বাদ চলে যাচ্ছে, তাহলে প্রিপজিশনটা বাদ চলে যাচ্ছে। এই প্রিপজিশনের একটা বিশদ বিবরণ আছে, আমি তোমাকে সব পার্ট বাই পার্ট, 1 বাই এক এক ক্লাস করে আমি তোমাকে সব বুঝাবো। এটা একটা অনেক লম্বা চ্যাপ্টার, অনেক লম্বা। তো যাই হোক, ইংরেজিটা শুধু তাই না, এর যে ম্যাজিক্যাল সাইড আছে, সেই ম্যাজিক্যাল সাইডটা তোমরা ধীরে ধীরে জানতে পারবা। আমি তোমাদেরকে এই পরামর্শ দেবো যে এনি হাও তুমি ইংরেজিটা শেখো, যে কোনো মূল্যে তুমি ইংরেজিটা শেখো। কারণ ইংরেজি জানলে তোমার মধ্যে যে জিনিসটা আসবে, তুমি সবার থেকে আগে যাওয়া, সবার থেকে তুমি সারিয়ে চলে যাওয়া, অনেক কিছুতে তুমি ফার্স্ট হয়ে যাওয়া। এবার এসো 7 নম্বরে, কনজাংশন। কনজাংশন মানে যেমন অ্যান্ড, বাট, অর। এটাকে যদি আমরা বলি বাংলায়, সেটা হচ্ছে যোগ সূচক। এই শব্দগুলো বাংলাতে নেই, যোগ সূচক, যে জিনিসগুলো যোগ করে। ইংরেজি ভাষায় কিন্তু এর ব্যবহারটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কনজাংশনের ব্যবহার।
কিন্তু বাংলায় আমাদেরকে কনজাংশন বা যোগ সূচক শব্দ আছে এমন কিন্তু কোনো শব্দ শেখানো হয়নি। তাহলে এই শব্দগুলো আমরা কোথায় পেলাম? পরবর্তীতে আমরা যখন ইংরেজি পড়তে গেলাম, কারণ আমরা বাংলায় পড়েছি পদ 5 প্রকার, কিন্তু ইংরেজিতে যখন পড়েছি তখন দেখেছি পদ 8 প্রকার। তাহলে 8-3টা কোথায় গেল? আসলে 8-3টে আমাদের বাংলা ভাষায় বিভিন্ন শব্দের সাথে জড়িয়ে মিশিয়ে এমনভাবে আছে, সেটা কোনো শ্রেণী বিভাগ নেই, শ্রেণী বিন্যাস নেই। তো যাই হোক, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি যখন তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে এই যে যোগ সূচক শব্দ আছে কয়েকটা, এবং কিন্তু ইত্যাদি, আমি এখন ডিটেইল তোমাদেরকে জানাচ্ছি না, আমি অল্প অল্প করে তোমাকে জানাচ্ছি। 8 নম্বর একটা আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন ইন্টারজেকশন শব্দগুলো কি? যেমন এলাস, তারপরে ব্রেভো, এটার বাংলা হয়, ইন্টারজেকশনের বাংলা বিস্ময় সূচক। বিস্ময় সূচক, যেমন হাই, এরপরে একটা দেখো বিস্ময় সূচক একটা শব্দ আছে, তারপরে সাবাস। এই শব্দগুলোকে আমরা মনের ফিলিংস, মনের ভাবটা প্রকাশ করি একটা শব্দ দিয়ে, এই জন্য নাম হয়েছে বিস্ময় সূচক বা ইন্টারজেকশন। দেখো প্রত্যেকটা শব্দের একটা গুরুত্ব আছে। এবার আমি সারাদিন যে কথা বলি, তুমি সারাদিন যে কথাগুলো বলো, বা সবাই সারাদিন যে কথাগুলো বলে, আসলে এই হচ্ছে সেই শব্দগুলো। এই ছাড়া আর কোনো শব্দ নেই। আমাদের শব্দের যে প্রকারভেদটা সেটা হচ্ছে মূলত মোট 8টা। এখন আমি যদি এই 8টা শব্দ যদি বুঝতে পারি, যে কোনো শব্দকে যখন আমরা যে কথা বলি সে কথাগুলোকে যখন আলাদা করতে পারি, শব্দগুলোকে যখন আলাদা করতে পারি, তখন কিন্তু খুব সহজেই আমি ভাষাটা ধরতে পারবো। তাহলে এই ভাষাটা, এতে কেবল স্টার্ট পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট থেকে তুমি সমস্ত কিছু আস্তে আস্তে সব কিছু তুমি ধরতে পারবা। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা জানি যে এই পথ কেউ চেনে না, বা শব্দগুলোকে কেউ চেনে না, মাঝখানে সেন্টেন্স শিখে বসলো, মাঝখানে একটা কিছু শিখে বসলো, ওর ক্রিয়েটিভিটি নষ্ট হলো, ওর মধ্যে যেখান থেকে স্টার্ট হয় ঠিক সেই জিনিসটা আর স্টার্ট হওয়ার সুযোগ পায় না। শেষে তখন সে চলে যায় যে মুখস্থ বিদ্যায়। এখন মুখস্থ করে তো বেশি দূর যাওয়া যায় না, সবচেয়ে বড় কথা হচ্ছে ওটা ধরে রাখা যায় না। তো আর ওটা কোনো বিদ্যাও না, মুখস্থ কোনো বিদ্যাও না। তুমি সব কিছু, আমার পরামর্শ হচ্ছে তুমি সকল কিছু বোঝার চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো, এবং দেখো এই ফিল করার পরে তোমার ভিতরে একটা জিনিস হয়। আমরা যখন কোনো তথ্য পাই বাইরে থেকে, যে তথ্যই আমরা পাই না কেন, আমাদের ব্রেন কিন্তু চুপচাপ বসে থাকে না। সেই তথ্যটা ব্রেন আগে রিসিভ করে ওই তথ্যটা কি ওটা নিয়ে আবার যাচাই বাছাই করে, ওটা আবার কী কাজে লাগে সেটা আবার বিশদ একটা ভান্ডার। সেটা অনেকে দেখবা যে চিন্তায় মগ্ন থাকে, বা আসলে ও কিছু করছে না, আসলে ব্রেনটা চলে গেছে আর এক জগতে। কারণ আমাদের মেমোরিটা কতটা পাওয়ারফুল, এটা যদি আমি তোমাকে ভেঙে বোঝাতে পারি, তো সেটা আর এক বিষয়, অন্য জগৎ চলে যাবে। আসলে আমি এখন তোমাকে ইংরেজি বোঝাতে এসেছি, আমি এখানে অন্য কোনো পার্ট, অন্য কোনো বিষয়ে আমি প্রবেশ করতে পারছি না। যে আমাদের এই মানব জনমটা আসলে অনেক কিছুর মিশেল, তার মধ্যে একটা ভাষার একটা বিষয়। কারণ আমরা সব কিছু বুঝতে হলে ভাষা লাগে, এই জন্য ভাষাটা নিয়ে বসছি। আমি এখানে তোমাকে মিউজিক শেখাতে আসিনি, আমি তোমাকে এখানে জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি বোঝাতে আসিনি। এসব এক একটা ফিজিক্স, কেমিস্ট্রি, এসব এমন এক একটা সাবজেক্ট যেগুলো মানব জীবন এগুলো ছাড়া একদম অসম্ভব, অপূর্ণ। তো এই যে ভাষা, তো ভাষাটা যদি তুমি না বোঝো, এই জন্য ভাষাটার পরে আমি এত গুরুত্ব দিচ্ছি কেন, তুমি যাই বোঝো তোমার এই ভাষা লাগবে, যেটাই তুমি বোঝো না কেন তোমার আগে ভাষা লাগবে। সেই জন্য এই ভাষাটার পর অনেক গুরুত্ব দিলাম। আজকের ক্লাসে তোমাদেরকে যেটা দেখালাম, এই শব্দগুলোকে তুমি আগে ভালো করে বোঝার চেষ্টা করো, এবং আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তুমি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং যে পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দিও, যাতে করে তুমি তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেতে পারো। এবং আমাকে কমেন্টে জানিও যে তুমি কোন বিষয়ে বুঝছো, কোন বিষয়ে বুঝছো না, তাতে করে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। ওকে, ধন্যবাদ।